হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ করাবো বৃত্তের স্পর্শক নিয়ে। বৃত্তের স্পর্শক একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট টপিক। এটার উপরে অনেক কিছু আলোচনার বিষয় আছে। তো এই বৃত্তের স্পর্শকের অন্তর্গত আজকে যে চ্যাপ্টারটা করাবো, ক্লাস 10 থেকে 10ম শ্রেণীর 15 নম্বর চ্যাপ্টার থেকে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টারে মেইনলি জানবো কি এর স্পর্শক সম্পর্কে আমরা আজকের ভিডিওতে খুব ডিটেলে জানবো, কারণ এটা এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে এর সম্পর্কে খুব ডিটেলে জানতে হবে এবং এই সংক্রান্ত স্পর্শক সংক্রান্ত যাবতীয় অঙ্কগুলো খুব সহজে আমরা সেক্ষেত্রে করতে পারবো। তো আজকে শুরু করছি বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য দিয়ে। আচ্ছা, টপিকের শুরুতে আমরা প্রথমে আলোচনা করব যে বৃত্তের স্পর্শক আসলে কি। তো আমরা স্ক্রিনে যে তিনটি ছবি দেখতে পাচ্ছি, এখানে প্রথমটার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বৃত্ত, একটা স্ট্রেট লাইন, সরলরেখা, যেখানে যার মধ্যে সরলরেখাটি কোনোভাবে ওই বৃত্তের কোনো বিন্দু দিয়ে যাচ্ছে না। দ্বিতীয়টিতে দেখা যাচ্ছে যে একটি সরলরেখা একটি বৃত্তের একটি নির্দিষ্ট বিন্দুকে স্পর্শ করে যাচ্ছে, এবং তৃতীয় চিত্রে দেখা যাচ্ছে যে একটি সরলরেখা একটি বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করেছে। তো এই তিনটি ছবিকে যদি আমি বিশ্লেষণ করি, প্রথমটাতে দেখতে পাবো যে যেহেতু এই ক্ষেত্রে যে বৃত্ত আর সরলরেখা সম্পূর্ণ আলাদাভাবে আছে, কোনো জায়গায় স্পর্শ করছে না, তো এখানে সাধারণভাবে একটি বৃত্ত আর একটি সরলরেখা যাদের মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই। এদের মধ্যে সাধারণ বিন্দু মানে এই একটি বিন্দু যেটা দিয়ে বৃত্ত অঙ্কন করা যায় এবং যেটা দিয়ে আমি সরলরেখাও টানতে পারবো। তো এর মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি মাত্র সাধারণ বিন্দু, কারণ এই যে পি বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত, আবার পি বিন্দুটা এবি সরলরেখার উপরে অবস্থিত। তৃতীয় চিত্রে যেটা আমরা দেখব কি, তৃতীয় চিত্রে দুটো সাধারণ বিন্দু এখানে আছে, এক্স ওয়াই, দুটো সাধারণ বিন্দু, যেখানে এক্স ওয়াই বিন্দুটা ও কেন্দ্রিক বৃত্তের মধ্যেও আছে, আবার এবি সরলরেখার মধ্যেও ওই বিন্দুটা আছে। তো এখানে স্পর্শক বলতে আমরা বুঝি যে একটা বক্রকে যখন একটা সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে, সেটাই স্পর্শক হয় বা ট্যানজেন্ট। তো এই ক্ষেত্রে এখানে কোনো স্পর্শ করছে না, এখানে একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করছে, এটা দুটো বিন্দুতে দিয়ে যাচ্ছে। তো দুটো বিন্দু দিয়ে যখন যাচ্ছে সেটাকে বলবো আমরা ছেদক। তো ছেদ করছে, তো একটা সরলরেখা যখন একটা বৃত্তকে ছেদ করে সেটা স্পর্শক হয় না, সেটা ছেদক হয়। একে ইংলিশে আমরা সেকেন্ড বলি, কিংবা বাংলাতে ছেদক বা ভেদক বলি। তো এই তিনটে চিত্রকে আমরা দেখলে আমরা স্পষ্ট হব যে স্পর্শকটা আসলে কি। স্পর্শক হলো কি না, একটি সরলরেখা একটি বক্রকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে যায়, একটি মাত্র নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে যায়। তো এরপরে আমরা দেখে নেব কি যে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ঠিক কতগুলো স্পর্শক টানা যায়। আমি যদি একটা বৃত্ত এঁকে নিই, একটা ও কেন্দ্রিক বৃত্ত, তো এর উপরে একটা নির্দিষ্ট বিন্দু হলো পি। তো এই পি বিন্দু দিয়ে আমি একটা স্পর্শক টানলাম, যে স্পর্শকটার নাম দিলাম এ বি। এইবারে এর আরও কিছু পি বিন্দু দিয়ে আরও কিছু সরলরেখা টানব। তো আরও কিছু সরলরেখা টানলাম, সমস্ত সরলরেখা। এবারে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, আবার এটা একটা সরলরেখা, আবার এটা একটা সরলরেখা, এই চারটে সরলরেখা এখানে টানলাম। তো এখানে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে এখানে এবি সরলরেখাটা কেবলমাত্র একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে, আর বাকি সমস্ত সরলরেখা দুটো বিন্দু দিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের স্পর্শকের যে সংজ্ঞা, সেই অনুসারে আমরা বলতে পারবো কি এই ক্ষেত্রে এবিটাই কেবলমাত্র স্পর্শক, আর বাকিগুলো স্পর্শক নয়। তাহলে আমরা এক্ষেত্রে কি পেলাম, একটি নির্দিষ্ট বিন্দুতে একটি মাত্র স্পর্শক টানা যায়, একাধিক স্পর্শক কোনোদিন টানা সম্ভব নয়।
এরপরে আসছে কি না, একটি বৃত্তের ঠিক কতগুলো স্পর্শক টানা যেতে পারে, একটি বৃত্ততে কতগুলো স্পর্শক টানা যায়, আমার 3 নম্বর আলোচনার বিষয়। তো এখানে আমি প্রথমে একটা বৃত্ত এঁকে নেব। ও কেন্দ্রিক একটা বৃত্ত আঁকলাম। এইবারে এখানে কতগুলো বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম পি, তো এখানে একটা বিন্দু নিলাম কিউ, এখানে একটা বিন্দু নিলাম আর, এখানে একটা বিন্দু নিলাম এস। এইভাবে অসংখ্য বিন্দু আছে, প্রত্যেকটা একটা ছোটো একটা করে বিন্দু, অসংখ্য বিন্দু আছে এই পরিধির উপরে। তো এই আমি এখানে 4টা বিন্দু নিলাম। এবারে 4টা বিন্দু দিয়ে কি করব, এখানে একটা স্পর্শক টানলাম, এখানে একটা স্পর্শক টানলাম, এখানে একটা স্পর্শক টানলাম, এখানে একটা স্পর্শক টানলাম। এবার যতগুলো বিন্দু থাকবে প্রত্যেক বিন্দুতে একটা করে স্পর্শক হবে। তো এখানে কতগুলো বিন্দু আছে না, একটি বৃত্তের পরিধির উপরে অসংখ্য বিন্দু আছে। তো অসংখ্য বিন্দু, অসীম বিন্দু থাকছে, তাহলে অসংখ্য সংখ্যক স্পর্শক টানা যেতে পারে। তাহলে আমরা কি পেলাম, যে একটি বৃত্তের পরিধির উপরে অসংখ্য স্পর্শক টানা যেতে পারে। এরপরে আমি আসছি কি, যে একটি বৃত্তে ঠিক কতগুলো সমান্তর সরলরেখা টানা যেতে পারে। সমান্তরাল স্পর্শক। তো সমান্তরাল স্পর্শক কতগুলো টানা যেতে পারে একটি বৃত্তে থেকে। আমি প্রথমে একটা বৃত্ত টেনে নিই, কতগুলো বৃত্ত এঁকে নেব। তো এইবারে আমি এখানে একটা স্পর্শক টানলাম। তো অন্যভাবে এই স্পর্শকের কতগুলো সমান্তর সরলরেখা পরপরভাবে টেনে যাব। তো এখানে দেখা যাচ্ছে যে এই প্রথমের যে সরলরেখাটা আর শেষের যে সরলরেখাটা, এই দুটো একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে। এটা যদি আমি ধরে নিই পি বিন্দু, এটা কিউ বিন্দু, তাহলে এই দুটোই কেবলমাত্র স্পর্শক, বাকি সমস্ত সরলরেখাগুলো সেকেন্ড বা এইগুলো ছেদক হয়েছে। তো সেক্ষেত্রে আমি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একটা নির্দিষ্ট স্পর্শকের একটি মাত্র সমান্তরাল স্পর্শক আঁকতে পারি। এই ক্ষেত্রে আমি অন্যরকমভাবে আরেকটু এঁকে দেখি। এখানে ভূমির সঙ্গে সমান্তরালভাবে একটা স্পর্শক যদি টানি, এর ক্ষেত্রে আমি যতগুলো স্পর্শক এইভাবে টানতে পারবো, বৃত্তে যতগুলো স্পর্শক থাকবে, যতগুলো স্পর্শক এখানে টানা সম্ভব হবে, আমি সবগুলোর ক্ষেত্রেই দেখব যে কেবলমাত্র একটি সমান্তরাল স্পর্শক পাওয়া যাচ্ছে। অন্যভাবে এটার ক্ষেত্রেও তাই, আমি সমান্তরাল স্পর্শক আঁকতে গেলে প্রত্যেক বৃত্তের ক্ষেত্রে তো এক জোড়া সমান্তরাল স্পর্শক টানা যায়। তাহলে আমরা কি পেলাম, সমান্তরাল স্পর্শক একটি বৃত্তের ক্ষেত্রে এক জোড়া কেবলমাত্র টানা যেতে পারে, তার বেশি টানা সম্ভব নয়। এবারে যেটা আমরা আলোচনা করব, যে একটি নির্দিষ্ট বিন্দু, তার অবস্থান এবং সেই সাপেক্ষে স্পর্শক। তো বৃত্তের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বৃত্তের সাপেক্ষে একটি নির্দিষ্ট বিন্দুর অবস্থান আমি প্রথমে ছবিতে এঁকে নেব। তো এখানে একটা ও কেন্দ্রিক বৃত্ত এটা। তো একটি বিন্দু ধরে নিলাম, এইখানে এর ভেতরে অবস্থান করছে পি একটি বিন্দু। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আর একটা বৃত্ত আঁকবো। তো এটা ও কেন্দ্রিক বৃত্ত, যার একটি বিন্দু যেটা পরিধির উপরে অবস্থিত একটি বিন্দু, যেটা হচ্ছে, আমি এটা কিউ বিন্দু ধরে নিলাম, বা ওই ক্ষেত্রে পিও নাম দিতে পারি। তো তৃতীয়র ক্ষেত্রে
আরেকটি বৃত্ত আঁকলাম, অকেন্দ্রিক বৃত্ত, যেটার বিন্দু একটা এর বাইরে অবস্থান করছে, একটা আর বিন্দু। তো এখানে দেখার বিষয় কি, আমাদের দেখব কি এই যে বিন্দুগুলো প্রথমটার ক্ষেত্রে বিন্দুটা বৃত্তের ভেতরে অবস্থান করছে, দ্বিতীয়টার বিন্দুটি পরিধির উপরে অবস্থান করছে, আর তৃতীয় ক্ষেত্রে বিন্দুটি বাইরে অবস্থান করছে। এই তিনটি অবস্থানের জন্য এই নির্দিষ্ট বিন্দু থেকে আমরা কিভাবে স্পর্শক টানতে পারবো না, যখন বিন্দুটি ভেতরে থাকে, এখান থেকে যদি কোনো সরলেখা আমি টানি, যে কোনো সরলেখা টানতে যাই, সে কখনো স্পর্শক হওয়া সম্ভব নয়। যেহেতু বিন্দুটি ভেতরে অবস্থিত, তাহলে ওই ভেতর দিয়ে বিন্দু টানতে গেলে ওই বৃত্তকে সবসময় ছেদ করবে, ওখানে ছেদক বা সেকেন্ড আঁকা সম্ভব, কিন্তু ও ক্ষেত্রে কোনো স্পর্শক টানা সম্ভব নয়। তার মানে আমরা কি পেলাম, যে একটি বৃত্তের ভেতরে অবস্থিত কোনো বিন্দু থেকে কখনোই স্পর্শক টানা সম্ভব নয়। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাচ্ছি না, পরিধির ওপর কোনো বিন্দু থেকে কটি স্পর্শক টানা সম্ভব কিনা। তো আমরা আগে দেখেছি যে পরিধিতে যদি কোনো বিন্দু থাকে, যে যতগুলো বিন্দু থাকবে প্রত্যেকটি বিন্দুর জন্য একটি করে স্পর্শক টানা সম্ভব। তাহলে এখানে পি বিন্দুতে কোনো স্পর্শক না হলেও কি বিন্দুতে একটা স্পর্শক আমরা টানতে পারলাম। এই এক্সআই স্পর্শক আমরা কি বিন্দুতে, কেন্দ্রিক বৃত্তের উপরে টানলাম। তাহলে বৃত্তের পরিধিস্থ কোনো বিন্দু যদি হয়, সেক্ষেত্রে একটি মাত্র স্পর্শক টানা সম্ভব। এবারে তৃতীয় চিত্রে আসছি। এখানে বলেছে কি, যে কেন্দ্রিক বৃত্তের ক্ষেত্রে আর বিন্দুটি বাইরে অবস্থান করছে, এবং বাইরে অবস্থান করার ফলে এখান থেকে আমরা কতগুলো স্পর্শক টানতে পারবো না, এইখান থেকে একটা স্পর্শক টানতে পারলাম, এখানে নাম দিলাম টি আর। আবার এখান থেকে আর একটা স্পর্শক এই বিন্দুতে টানা যাবে, এই বিন্দুটার নাম দিলাম এস আর। তাহলে টি আর এবং এস আর দুটি স্পর্শক হলো। তাহলে বাইরে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে দুটি স্পর্শক টানা যায়। তাহলে প্রথম থেকে স্পর্শকের সংখ্যা, প্রথমটার ক্ষেত্রে স্পর্শকের সংখ্যা হচ্ছে 0, দ্বিতীয়টার ক্ষেত্রে স্পর্শকের সংখ্যা, যেখানে পরিধিস্থ কোনো বিন্দু, সেক্ষেত্রে স্পর্শকের সংখ্যা হচ্ছে 1টি, আর দ্বিতীয়টা হচ্ছে কি, বৃত্তের বাইরে অবস্থিত কোনো বিন্দু থেকে কতগুলি স্পর্শক টানা যায় না, 2টি স্পর্শক টানা যায়। তাহলে আমরা পেলাম যে একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে আমরা একটা বৃত্তের ক্ষেত্রে কতগুলো স্পর্শক টানতে পারবো বা কতগুলো স্পর্শক হবে। তো সেইটা আমরা এখানে ক্লিয়ার হলাম। তো এরপরে আমরা কি করব না, কতগুলো বৃত্তের অবস্থান, একাধিক বৃত্ত বা দুটি বৃত্ত, আমি এক্ষেত্রে দুটি বৃত্তের অবস্থান এখানে বিভিন্নভাবে অবস্থান দেখাবো। তো এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এই ধরনের আগের চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত, একটি মাত্র কেন্দ্র। এটার ক্ষেত্রে কি হয়েছে না, একটা বৃত্ত, তার ভিতরে আর একটা বৃত্ত ওই বৃত্তকে স্পর্শ করেছে একটা বিন্দুতে, বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করেছে। 3 নম্বর চিত্রে আমরা কি আঁকবো, একটা বৃত্ত, তার ভেতরে আর একটা বৃত্ত, কিন্তু এটা কোনো স্পর্শ করেনি, একটা বৃত্তের ভেতরে আর একটা বৃত্ত অবস্থান করছে, কিন্তু এটা সমকেন্দ্রিকও নয়। তারপরে চিত্রে আমরা কি করব না, এখানে একটা বৃত্ত হলো, তো সেই বৃত্তকে ছেদ করেছে আর একটা বৃত্ত, দুটো বিন্দু দিয়ে যাচ্ছে, কমন বিন্দু এখানে দুটো। তো তারপরে আমরা কি পাচ্ছি, একটা বিন্দুকে একটা বিন্দুকে নয়, একটা বৃত্তকে আর একটা বৃত্ত এটা ক্ষেত্রেও স্পর্শ করেছে, কিন্তু এটা বহিস্থভাবে স্পর্শ করেছে। আর সর্বশেষ যেটা আমরা এখানে দেখাবো কি, একটা বৃত্ত আর একটা আলাদা একটা বৃত্ত, এদের মধ্যে কোনোভাবে স্পর্শ বিন্দু নেই বা কোনো বিন্দুতে স্পর্শ করছে না। তো এই আমাদের কয়েকটি চিত্র, দুটো বৃত্তের যত রকমের অবস্থান হতে পারে সেই অবস্থানগুলো এখানে বর্ণনা করা হলো। তো এই অবস্থান থেকে আমরা
এই দুটো বৃত্ত মধ্যে আমরা সাধারণ স্পর্শক এবারে কিভাবে বের করা যায় সেটা আমরা দেখে নেব। তো এই যে বৃত্তগুলো এখানে হলো বিভিন্ন অবস্থান থেকে কোথাও দেখা যাচ্ছে যে আমরা বৃত্তের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বৃত্তের ভেতরে আরেকটা বৃত্ত অবস্থিত, এটার ক্ষেত্রে ভেতরে অবস্থিত। এটা যেহেতু সমকেন্দ্রিক বৃত্ত, যেটা একটি মাত্র কেন্দ্র থাকে, এটা কিন্তু সেক্ষেত্রে সমকেন্দ্রিক বৃত্ত নয়। আবার এটাকে অন্তস্থভাবে স্পর্শ করেছে, একে স্পর্শক এখানে আমরা টানবো, সেটা পরবর্তীকালে আলোচনা করব। তো তারপরেরটা আসছি এই তিনটে বৃত্তের ক্ষেত্রে, এটা হচ্ছে কি বৃত্ত, একটা বৃত্ত আরেকটা বৃত্তকে ছেদ করেছে। তারপরেরটা আছে একটা বৃত্ত বহিস্থভাবে আরেকটা বৃত্তকে স্পর্শ করেছে, এবং লাস্টেরটা যেটা হচ্ছে যে কোনোভাবে স্পর্শ করছে না। তো এর পরের যে আলোচনার বিষয়, 7 নম্বর আমাদের আলোচনার বিষয়, যে এখানে সাধারণ স্পর্শক কিভাবে আমরা পাব। বৃত্তের বিভিন্ন অবস্থান আমরা দেখে নিয়েছি। সাধারণ স্পর্শক পেতে গেলে দুটো বৃত্ত এখানে প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা ওই একই রকমভাবে অবস্থান দেখে নেব। তো প্রথমে আমরা সমকেন্দ্রিক বৃত্তের ক্ষেত্রে আসছি। সমকেন্দ্রিক বৃত্তের ক্ষেত্রে যদি আমি স্পর্শক টেনে থাকি, তো সেক্ষেত্রে আমি যেভাবেই স্পর্শক টানি না কেন, যাই স্পর্শক টানি না কেন, না এখানে দুটোর মধ্যে কোনো যাই স্পর্শক হোক না কেন আলাদা আলাদা স্পর্শক হবে, কোনো সাধারণ স্পর্শকে আসবে না। তো একটা স্পর্শক ওপরটা ছেদক হিসেবে এখানে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে এর কোনো সাধারণ স্পর্শক নেই। তারপরে আবার যদি আমি একটা বৃত্ত করি, যেটা তো যাদের কেন্দ্র আলাদা কিন্তু এ স্পর্শ করছে না, কেবলমাত্র কি একটা বৃত্তের মধ্যে আর একটা বৃত্ত অবস্থান করছে। তো এই ক্ষেত্রে যদি আমি স্পর্শক টানি, দেখা যাচ্ছে যে দুটোর ক্ষেত্রে স্পর্শক আলাদা হচ্ছে, একই স্পর্শক এখানে কোনোভাবেই পাচ্ছি না। তো এই দুই ক্ষেত্রে আমাদের কোনো সাধারণ স্পর্শক পাওয়া যাবে না। তো এর পরের চিত্রে আসি। তো এর পরের চিত্রে আমরা যেটা দেখব কি, যে একটা বৃত্ত এইভাবে আঁকলাম, সেই বৃত্তকে অন্তঃস্পর্শ করেছে এমন একটা বৃত্ত একটা নির্দিষ্ট বিন্দুতে, ধরে এখানে পি একটা বিন্দু, পি বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে। তো এইখান থেকে যদি আমি একটা স্পর্শক টেনে দিই, তাহলে দেখতে পাবো এটা একটা সাধারণ স্পর্শক হয়েছে, কারণ এটা ছোট বৃত্তের ক্ষেত্রেও স্পর্শক, আবার বড় বৃত্তের ক্ষেত্রেও স্পর্শক। তাহলে যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, তাহলে এই ক্ষেত্রে এই স্পর্শ বিন্দুতে একটা স্পর্শক টানতে পারি। তো তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 1 নম্বর চিত্রে কোনো স্পর্শক নেই, 2 নম্বর চিত্রে একটি মাত্র স্পর্শক। এরপরে আসছি পরের চিত্র। পরের চিত্রতে আমরা দেখে নেব কি, যে দুটো বৃত্ত, প্রথম বৃত্ততে একটা বড় বৃত্ত একটা ছোট বৃত্ত, বা একই সাইজের বৃত্ত হতে পারে। তো সেক্ষেত্রে দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। তো এই ক্ষেত্রে যদি ছেদ করে থাকে, এই ক্ষেত্রে যদি আমি স্পর্শক টানি, তো এর মধ্যে কতগুলো স্পর্শক পাবো। এদের যে যতগুলো স্পর্শক এখানে আমরা তো এই ক্ষেত্রে এই লাইনটা ধরে নিচ্ছি। দুটোকে স্পর্শ করে যাবে। তো AB আর PQ, তাহলে দুটি স্পর্শক। আর যতগুলো স্পর্শক টানা যাবে, আমি এখানে যদি আরও স্পর্শক টানি এইভাবে, তো স্পর্শক টানি, কোনোটার ক্ষেত্রে দেখা যাচ্ছে না এগুলো সাধারণ স্পর্শক হচ্ছে, কেবলমাত্র এইটা 1 নম্বর এটা 2 নম্বর, দুটি মাত্র সাধারণ স্পর্শক পাওয়া যাচ্ছে। তাহলে ক্ষেত্রে যদি পরস্পরকে ছেদ করে দুটো বৃত্ত, যেরকমই সাইজের বৃত্ত হোক না কেন, দুটি যদি ছেদ করে, তাহলে এদের মধ্যে দুটি আমরা সাধারণ স্পর্শক পাব। তো এরপরে আসছি পরের চিত্রে। যদি বহিঃস্পর্শ করে তাহলে কি হবে, দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তো বহিঃস্পর্শ করলে কীভাবে, যে বিন্দুতে বহিঃস্পর্শ করছে সেই বিন্দুতে একটা স্পর্শক আমরা টানতে পারবো প্রথমত। তারপরে কি আছে না, এইভাবে একটা স্পর্শক টানলাম, আবার এইভাবে আর একটা স্পর্শক টানলাম। তাহলে আমাদের 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর তিনটে স্পর্শক টানা হলো। যদি বহিস্থভাবে
স্পর্শ করে, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে 3টি স্পর্শক পাবো। আবার সর্বশেষে আসছে কি না, যদি এরকমের হয় দুটো বৃত্ত থাকে এইরকমভাবে, যে বৃত্ত কোনোভাবে স্পর্শ করছে না, হ্যাঁ, একেবারে দূরে অবস্থান করছে, সেক্ষেত্রে কতগুলো বৃত্ত আঁকা সম্ভব হয়। তো এই কতগুলো স্পর্শক আঁকা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নেব এটা একটা স্পর্শক হলো, এই ক্ষেত্রে এদিক দিয়ে একটা স্পর্শক পাবো, আবার এইভাবে একটা স্পর্শক, কমন স্পর্শক, আবার এইভাবে একটা কমন স্পর্শক। তাহলে আমরা পেলাম কি 4টি, প্রত্যেকটা কিন্তু একটা সাধারণ স্পর্শক এখানে আমরা খোঁজার চেষ্টা করেছি। বিভিন্ন অবস্থানে, বিভিন্ন অবস্থান ভেদে আমরা এখানে প্রত্যেকটার ক্ষেত্রে কতগুলো সাধারণ স্পর্শক হয়। প্রথমটার ক্ষেত্রে কোনো সাধারণ স্পর্শক নেই, প্রথম দুটো চিত্রের ক্ষেত্রে। দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে একটি মাত্র সাধারণ স্পর্শক, তৃতীয় চিত্রের ক্ষেত্রে তৃতীয়টার ক্ষেত্রে 2টি, চতুর্থের ক্ষেত্রে 3টি, পঞ্চমের ক্ষেত্রে 4টি সাধারণ স্পর্শক এখানে পাওয়া যাচ্ছে। স্পর্শকের আলোচনায় আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখানে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, যে একটি বৃত্তর ক্ষেত্রে আমি বৃত্তের ক্ষেত্রে যখন স্পর্শক একটা টানবো, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একটা যখন স্পর্শক যাচ্ছে, এটা ও কেন্দ্রিক বৃত্ত, তার পি বিন্দু দিয়ে এ বি স্পর্শক যাচ্ছে, তো এই পি বিন্দুটাকে আমরা বলবো স্পর্শ বিন্দু বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তো এই স্পর্শ বিন্দুটা হচ্ছে কি একটা সাধারণ বিন্দু, যেটা ওই বৃত্তের মধ্যে অবস্থান করে আর ওই স্পর্শকের মধ্যে, সরলরেখার মধ্যে অবস্থান করবে। তো এই গেল এই চ্যাপ্টারের সমস্ত স্পর্শক সংক্রান্ত যাবতীয় আমাদের তথ্য বা স্পর্শক সংক্রান্ত আমরা ডিটেলসে জানলাম। তো যেগুলো জানলাম এরপরে সেগুলো একটু তার সারসংক্ষেপ আমরা এই মুহূর্তে একটু আলোচনা করে নিচ্ছি। প্রথম হচ্ছে যে একটি বৃত্তে কতগুলো ট্যানজেন্ট বা স্পর্শক টানা সম্ভব। না, আমরা দেখেছি কি একটি বৃত্তের যেহেতু পরিধির উপরে অসংখ্য বিন্দু থাকে এবং প্রত্যেকটা বিন্দু থেকে একটি করে স্পর্শক টানা সম্ভব হয়, তাহলে একটি বৃত্তের পরিধির উপরে অসংখ্য বিন্দু আছে যেহেতু, তাহলে অসংখ্য স্পর্শক টানা সম্ভব হবে। তো এরপরে আসছি যে একটি স্পর্শক একটি বৃত্তকে কতগুলো বিন্দুতে স্পর্শ করে। না, একটি স্পর্শক একটি বৃত্তকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে। যেখানে স্পর্শক হয় সেখানে একটি কমন পয়েন্ট বা সাধারণ বিন্দু, যাকে স্পর্শ বিন্দু বলি, সেই সাধারণ বিন্দু থাকে। সেই সাধারণ বিন্দুটা আমাদের বৃত্তের পরিধির উপরে অবস্থান করে এবং ওই স্পর্শকের বা সরলরেখার উপরে অবস্থান করে। তো এই সাধারণ বিন্দুটা হচ্ছে আমাদের স্পর্শবিন্দু এবং এটি একটি মাত্র স্পর্শবিন্দু হয়। এর পরের প্রশ্নে আছে, যদি একটি রেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে তাকে কি বলে। না, একটি রেখা যখন একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে তাকে আমরা বলবো ছেদক বা সেকেন্ড। যেহেতু সেখানে সেটা ছেদ করেছে, তো সেখানে ছেদ করলে অন্ততপক্ষে দুটো বিন্দু দিয়ে যাবে, তো সেক্ষেত্রে তাকে আমরা বলবো ছেদক। এরপরে আসছি পরবর্তী প্রশ্নে, একটি বৃত্তে সর্বাধিক কতগুলো সমান্তরাল স্পর্শক টানা যায়। তো একটি বৃত্তে আমরা দেখেছি যে একটি বৃত্তে সর্বাধিক 2টি সমান্তরাল স্পর্শক টানা সম্ভব হয়। যে সর্বশেষ প্রশ্ন হলো কি, একটি বৃত্তকে একটি সরলরেখা যে বিন্দুতে স্পর্শ করে তাকে কি বলে। না, একটু আগে আমরা যেটা আলোচনা করলাম, একটি বৃত্তকে যখন একটি সরলরেখা স্পর্শ করে সেখানে একটি সাধারণ বিন্দু তৈরি হয় যেটা বৃত্তের মধ্যে থাকে এবং ওই স্পর্শক বা সরলরেখার মধ্যে থাকে। তো একে বলে স্পর্শ বিন্দু বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এই গেল আমাদের এই চ্যাপ্টার স্পর্শক সংক্রান্ত যাবতীয় আলোচনার বিষয়। এর পরবর্তী ভিডিওতে আমরা স্পর্শক সংক্রান্ত যত উপপাদ্য আছে তার মধ্যে কিছু কিছু করে উপপাদ্য আলোচনা করব।